ড্রামার শুরুতেই আমরা ঝাওয়াং নামে একটি ছেলেকে দেখি। তার কাছে একটি চোখ বাঁধা মেয়ে এসেছিল, তার নাম ছিল ল্যাংশ্যাং। ঝাওয়াং তাকে এখানে আসতে দেখে রেগে যাচ্ছিল আর তাকে বলছিল তার সাহস কি করে হলো এখানে আসার। তখন ল্যাংশ্যাং তাকে বলে, অপরাধ কি আমি করেছি নাকি তুমি? আমি কেন ভয় পাবো এখানে আসতে? তার এরকম কথা শুনে ঝাওয়াং মনে মনে ভয় পায় আর সে মনে মনে ভাবতে শুরু করে, তাকে তো আমি ছুরির আঘাত করেছিলাম, তাহলে সে এখানে কিভাবে ফিরে আসলো? ল্যাংশ্যাং তাকে বলে, আমি এখানে এসেছি তোমাকে মারার জন্য। তার এরকম কথা শুনে ঝাওয়াং তার উপরে রেগে যাচ্ছিল, কিন্তু এরপরেও সে ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল। তখনই ল্যাংশ্যাং আমাদের তার অতীতের গল্প শোনায় আর আমরা জানতে পারি যে অতীতে ঝাওয়াং এর মানে তার স্বামী তার সাথে কি করেছিল। আমরা একটি নির্মম দৃশ্য দেখতে পাই যেখানে তার স্বামী তাকে জীবিত অবস্থায় কবর দিচ্ছে। আসলে ঝাওয়াং এবং ল্যাংশ্যাং তারা 3 বছর ধরে বিবাহিত ছিল। বিয়ের পর থেকেই ঝাওয়াং তাকে খুবই ভালোবাসতো এবং তাদের দিনগুলো খুব ভালো কাটতে থাকে। আর ল্যাংশ্যাংও তাকে অনেক ভালোবাসতো। সে প্রতিদিন বিভিন্ন দেবতার কাছে প্রার্থনা করত একটি বাচ্চার জন্য। আর 3 বছর পর যখন সে প্রেগনেন্ট হয়ে যায় আর এই বিষয়টা যখন সে তার স্বামীকে জানায়, ঠিক সেই রাতেই তার স্বামী তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। যখন ল্যাংশ্যাং তাকে এটা করার কারণ জিজ্ঞাসা করে, তখন সে তাকে জানায় তার সাথে ওয়াং সম্প্রদায়ের নেতার দেখা হয়েছিল। সে তাকে বলেছে তার মধ্যে একটা আধ্যাত্মিক সুতো রয়েছে, যার কারণে সে ওয়াং সম্প্রদায়ে যোগ দিতে পারবে। আমি সারা রাত এটা নিয়েই ভাবছিলাম যে আমি কিভাবে ইমর্টাল হতে পারবো, আর অবশেষে আমি এটা খুঁজে পেলাম। তখন তার স্ত্রী তাকে আহত অবস্থায় জিজ্ঞাসা করে, আপনি কি খুঁজে পেয়েছেন? তখন ওয়াং তাকে বলে, এই পৃথিবীর সকল পিছুটান আমাকে ত্যাগ করতে হবে। তখন ল্যাংশ্যাং তাকে বলে, আপনি নিজে ইমর্টাল হবেন বলে আপনার স্ত্রীকে হত্যা করলেন। এটা শুনে তার তো আরো বেশি রাগ হয় আর সে তার স্ত্রীকে বলে, তুমি আমাকে দোষ দিও না, যদি দোষ দিতেই হয় তাহলে নিজেকে দাও। সে নির্দয়ের মতো তাকে জীবিতই কবর দিচ্ছিল। তখন তার স্ত্রী তাকে মনে করিয়ে দেয় সে তার জন্য কত পরিশ্রম করেছে, কত কিছু ত্যাগ করেছে, কিন্তু এরপরেও তার মনের মধ্যে তার স্ত্রীর জন্য একটুও দয়া আসে না, বরং তার মনের মধ্যে ইমর্টাল হওয়ার লোভ এত বেশি জেগেছিল যে সে তার রাস্তা পরিষ্কার করতে চাইছিল। এখন ঝাওয়াং এর মনে পড়ে যায় যে ওয়াং সম্প্রদায়ের নেতার মেয়ের চোখ তো অন্ধ, তার দুটো চোখ দরকার, তাই তার স্ত্রীর চোখ সে উপড়ে ফেলে এবং এটা করতে গিয়ে তার একটুও দয়া হচ্ছিল না। এরপরে সে তার স্ত্রীকে সেখানেই আনন্দের সহিত কবর দিয়ে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই ল্যাংশ্যাং এখনো জীবিত রয়েছে। পরের দিন সকালে একটি বৃদ্ধ ইমর্টালকে দেখতে পাই। সে ওই জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল আর তার কথা শুনে আমরা বুঝতে পারি তাকে স্বর্গ থেকে পাঠানো হয়েছে আর সে এখানে ল্যাংশ্যাংকে খোঁজার উদ্দেশ্যেই এসেছিল। সে যখন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল ঠিক তখনই কেউ তার পা চেপে ধরে, যার কারণে সে তো অনেকটাই ভয় পেয়ে যায়। কিন্তু যখনই সে ওই কবরের ফলকটা দেখতে পায় আর সেই ফলকের উপরে নাম লেখা দেখতে পায়, তখন সে চমকে ওঠে এবং দ্রুত সেই কবরটা খুঁড়তে শুরু করে। আর যখনই সে ওখানে রাজকুমারীকে দেখতে পায় তখন তো সে অনেক অবাক হয়ে যায়। বৃদ্ধ ইমর্টাল তাকে ওপরে টেনে তোলে আর তাকে জিজ্ঞাসা করে তার এরকম অবস্থা কিভাবে হলো আর তার চোখ কোথায় গেল। তখনই সে বৃদ্ধ খেয়াল করে রাজকুমারীর তো আগের কোনো স্মৃতি মনে নেই, কারণ তার স্মৃতি মুছে ফেলা হয়েছে। তাই সে তার শক্তি দিয়ে রাজকুমারীর স্মৃতি ফিরিয়ে আনে। আর তখনই আমরা দেখতে পাই ল্যাংশ্যাং ছিল স্বর্গের রাজকুমারী। তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল দুর্ভিক্ষ ভোগ করার জন্য, কিন্তু পৃথিবীতে নেমে আসার আগে তার বাবা এবং ভাই তাকে বারবার সাবধান করে দেয় আর তাকে বলে, তোমার যে কোনো প্রয়োজনে আমরা তোমার পাশে আছি। তখন ল্যাংশ্যাং তাদেরকে বলে, তোমরা আমার জন্য চিন্তা করো না, আমি অবশ্যই সেখান থেকে নিরাপদে ফিরে আসব। এখন যেহেতু ল্যাংশ্যাং এর মনে পড়ে যায় যে সে কোনো সাধারণ মেয়ে নয়, বরং সে হলো স্বর্গের সম্রাটের মেয়ে, তখন সে বৃদ্ধাটি তাকে জিজ্ঞাসা করে তার এই অবস্থা কে করেছে। তখন ল্যাংশ্যাং তাকে সবকিছু খুলে বলে আর তাকে বলে দ্রুত চেক করে দেখতে যে তার বাচ্চার কিছু হয়েছে কিনা। তখন বৃদ্ধ তাকে চেক করে জানায় তার বাচ্চা আর এখন নেই। এটা জানার পর ল্যাংশ্যাং অনেক বেশি কষ্ট পায় এবং তার পেট থেকে ওই চাকু টেনে বের করে চিৎকার করে বলতে থাকে এর প্রতিশোধ সে নেবে। এটা বলে যখন সে রেগে সেখান থেকে চলে যাচ্ছিল তখন বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন ল্যাংশ্যাং তাকে জানায় আজ থেকে 3 দিন পরে ওয়াং পর্বতে শিষ্য নিয়োগ অনুষ্ঠান হবে। ঝাওয়াং ইমর্টাল হতে চলেছে। পুরো পৃথিবীর সামনে আমি তার মুখোশ টেনে খুলে ফেলবো আর তার আধ্যাত্মিক শিকড় কেটে নিব। সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই পুরো দুনিয়া জানবে যে সে কতটা নিকৃষ্ট। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন বৃদ্ধর তার জন্য চিন্তা হতে শুরু করে, কারণ সে এখন গুরুতর আহত এবং তার শক্তিও এখন অনেকটাই দুর্বল। তাই সে দ্রুত সম্রাটের কাছে চলে যায় এবং তার মেয়ের ব্যাপারে তাকে সবকিছু খুলে বলে। এই সবকিছু শুনে সম্রাট তো অনেক বেশি রেগে যায় এবং সে তার ছেলেকে আদেশ করে
করে যাতে সে তার বোনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে এবং সে সকল লোককে শাস্তি দেয় যারা তার বোনের সাথে অন্যায় করেছে। অন্যদিকে সেট মাস্টারের মেয়েকে দেখি, মানে ওয়াং সম্প্রদায়ের নেতার মেয়ে, যাকে ঝাও ওয়াং চোখ দান করে আর সে সাথে সাথে তার চোখের দৃষ্টি ফিরে পায়। এটা দেখে তো সেট মাস্টার অনেক বেশি খুশি হয়ে যায় আর তাকে তার প্রথম শিষ্য হিসাবে গ্রহণ করে। শুধু তাই নয়, সে এই কাজটা করে সেট মাস্টারের মেয়ের মনও জয় করে নেয়। তাই সেট মাস্টার তার মেয়ের সাথে ওয়াং এর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই যে ভাই সব, এখন তো দেখি সবার হাতেই মোবাইল, সারাদিন এই ফেসবুক ইউটিউব কিছু না কিছু নিয়েই ব্যস্ত। কিন্তু ভাই এই সময়টা কি একটু কাজে লাগানো যাইতো না? তাই আমি তোমার একটা মজার প্ল্যাটফর্ম রেকমেন্ড করতেছি, বুটন গেম। এটা এক রকমের গেমের দুনিয়া ভাই, একদম মোবাইল ব্রাউজার দিয়েই খেলতে পারবা, কোনো রকম অ্যাপ লাগবে না। এখানে ক্র্যাশ, স্পিন, স্পোর্টস সহ অনেক ধরনের ইন্টারেক্টিভ গেম আছে। আরো কি জানো, এখানে বিকাশ, নগদ, রকেট সবকিছু দিয়া লেনদেন করা যায়। তুমি শুধু একবার সাইন আপ করবা, তারপর তোমার পছন্দের গেম খেলবা। নতুনদের জন্য প্ল্যাটফর্মটা একদম সহজ, কেউ যদি আগে না খেলেও চিন্তা নাই। এখানে আছে 24 ঘন্টা হেল্প, পুরা সিকিউর আর একদম স্মুথ এক্সপেরিয়েন্স। তো আর বসে থাকলে হবে, নিচে কমেন্ট লিংক দিছি, এখানে ক্লিক করো, বুটন গেমে জয়েন করো আর শুরু করো তোমার গেমিং যাত্রা। ভিউয়ার্স, এটা একটা বিজ্ঞাপন ছিল, তো চলুন এবার গল্পে ফেরা যাক। পরের সিনে দেখতে পাই সেই প্রতিযোগিতার দিন চলে এসেছে আর ল্যাংশাংও তার কবরের ওই ফলকটি তার কাঁধে নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলতে থাকে, ঝাও ওয়াং, তোমার ভালো দিন শেষ হতে চলেছে। সে যখন ভেতরের দিকে যাচ্ছিল তখন সেখানে থাকা কিছু শিষ্য তাকে বাধা দেয় আর তাকে অপমান করে বলে, অন্ধ মেয়েদের ভেতরে আসা বারণ, তোমার সাহস কি করে হলো এই পবিত্র মাটিতে পা দেওয়ার? এখানে যারা রয়েছে তারা সবাই বিখ্যাত এবং সুপরিচিত, তাই তুমি এখনই এখান থেকে বেরিয়ে যাও, নইলে আমি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেব। তখন ল্যাংশাং তাদেরকে বলে, তোমরা আমাকে ধাক্কা দিতে পারবে না। তখন সেই শিষ্যটি তার উপরে আরো বেশি রেগে যায় আর তাকে বলে, এরকম কথা বলার সাহস তোমার কি করে হলো? তুমি কি জানো আমি কে? এটা শুনে ল্যাংশাং তাকে বলে, আমি তোমাকে চিনি না এবং তোমাকে চিনতেও চাই না। যেটা শুনে তার রাগ তো আরো বেশি বেড়ে যায় এবং সে তলোয়ার বের করে ল্যাংশাংকে আঘাত করতে চায়, কিন্তু ল্যাংশাং তার 2 আঙ্গুলের শক্তি দিয়ে তাকে দূরে উড়িয়ে দেয়। এখন নিজের সঙ্গীকে আহত হতে দেখে আরেকজন শিষ্য তার উপরে রেগে যায় এবং সেও তাকে আক্রমণ করতে যায়, কিন্তু ল্যাংশাং এর সাথে সেও পেরে ওঠে না। তাদেরকে শিক্ষা দিয়ে এরপর ল্যাংশাং ভেতরে যেতে শুরু করে। অন্যদিকে ওয়াংকে দেখতে পাই, সে এখন বেশ বিখ্যাত হয়ে গিয়েছে। সেখানকার সকল শিষ্যরা তাকে জিজ্ঞাসা করছিল, আমরা শুনলাম শিষ্য গ্রহণের প্রতিযোগিতা শেষ হয়ে গেলে সম্প্রদায়ের নেতার মেয়ের সাথে আপনার বিয়ে হবে, তাই আমরা আপনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। তখনই সেখানে সেট মাস্টারের মেয়ে আরু চলে আসে আর সে ওয়াংকে জানায়, আজকে স্বর্গ থেকে 9 নম্বর ক্রাউন প্রিন্স নেমে আসবে, তাই তাদেরকে সুন্দরভাবে সাজতে হবে এবং বাবা আমাকে বলেছে আমাদের বিয়ে হয়ে গেলে বাবা আপনাকে সেট মাস্টার বানাবে, তাই আমি আপনাকে অগ্রিম কংগ্রাচুলেশন জানাতে এসেছি। তখন ওয়াং আরুকে ধন্যবাদ জানায় এবং তার সাথে তার বাবাকেও ভালোবাসা পাঠায়। সে তাকে বলে, তোমার জন্য এসব কিছু সম্ভব হয়েছে। তখন আরু তাকে বলে, ধন্যবাদ জানাবে না, কারণ তোমার জন্যই আমি এই দুনিয়ার আলো দেখতে পাচ্ছি। তারা দুজন যখন সেখানে কথা বলছিল ঠিক তখনই সেখানে ল্যাংশাং চলে আসে। ল্যাংশাংকে দেখে ওয়াং তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে তো জানতো ল্যাংশাং মারা গিয়েছে, তাহলে সে জীবিত অবস্থায় তার সামনে কিভাবে আসলো। তখন ল্যাংশাং তাকে বলে, কি ভাবছো আমি এত সহজে মারা যাব? কখনোই না, তুমি আমার সাথে যা করেছো এটার প্রতিদান তোমাকে দিতেই হবে। ল্যাংশাং যখন তাকে অনেকগুলো কথা শোনাচ্ছিল তখন আরো তাকে জিজ্ঞাসা করে, এই অন্ধ মহিলাটি কে আর সে তোমাকে বকাঝকা কেন করছে? তখন ওয়াং তাকে বলে, আমাকে তার সাথে কথা বলতে দাও। এটা বলে সে তার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার কাছে আসার সাহস কিভাবে করলে? তখন সে তাকে বলে, কেন, আমি কি লজ্জাজনক কিছু করেছি? এটা তো তুমি করেছো আর আমরা তো এই সিনটা ড্রামার শুরুতেই দেখতে পেয়েছিলাম। এখন ওয়াং ল্যাংশাংকে বলে, আজকের দিনটা আমার জন্য অনেক শুভ, তাই তুমি এখনই এখান থেকে চলে যাও, নয়তো তোমার সাথে খারাপ কিছু ঘটবে যেটার জন্য তুমি আমাকে দোষ দিতে পারবে না। তখন ল্যাংশাং তাকে বলে, আমি এখানে তোমাকে মারতে এসেছি। যেটা শুনে ঝাও ওয়াং হাসতে থাকে। তখনই পেছন থেকে আরো এসে বলে, আজকে শিষ্য নির্বাচন করার দিন, তাই এখানে এই মহিলাটি কেন ঝামেলা করছে? তুমি এখান থেকে চলে যাও, কোনো ঝামেলা করো না। সে যখন এ সকল কথা বলছিল তখনই ল্যাংশাং বুঝতে পারে তার চোখ এই মেয়ের কাছেই রয়েছে।
এখন ল্যানসাং তাকে বলে আমি যদি ভুল না করি তাহলে তুমি সেট মাস্টারের মেয়ে তাই না? তোমার তো নতুন চোখ, যে চোখের সাথে আমি অভ্যস্ত। তার এরকম কথা শুনে আরু এখন জিজ্ঞাসা করে সে কে। এটা শুনে ঝাওয়াং একটু ঘাবড়ে যায় আর তাকে বলে আমি জানি না, আমি এই মহিলাকে চিনি না। এটা শুনে ল্যানসাং মুচকি হাসি দেয় আর তার সেই ফলকটা খুলে তাদের সামনে ফেলে দেয় এবং তাদের সবাইকে বলে এই ফলকে আমার নাম খোদাই করা রয়েছে আর এই নামটা খোদাই করেছে আপনাদের ঝাওয়াং। এরপর সে ঝাওয়াংকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কি বলো, আমি কে? এটা শুনে সেখানে থাকা শিষ্যরা ওই ফলকের খোদাই করা নামটি পড়ে আর তারা সবাই ঝাওয়াংকে জিজ্ঞাসা করতে থাকে তাহলে এটা কি তোমার স্ত্রী? তখন ঝাওয়াং সবাইকে বলে এই মেয়েটি মিথ্যা কথা বলছে, আমার তো কোনোদিন বিয়েই হয়নি আর এই মেয়েটিকে এখন আমি চিনতে পেরেছি, সে তো আমাদের গ্রামের একটি বিধবা। তুমি তো আগে সব সময় আমার আগে পিছে ঘোরাঘুরি করতে আর এখন যখন তুমি জানতে পেরেছো আমি বিশ্বের 1 নম্বর সম্প্রদায়ে যোগ দিয়েছি তখন তুমি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছো। তার এরকম কথা শুনে সেখানে থাকা সবাই তো এখন ল্যানসাংকে অপমান করতে শুরু করে, তার চরিত্র নিয়ে তাকে কথা বলতে শুরু করে। এদিকে ল্যাংসানও তাকে বলে তুমি যে তোমার স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলেছো এটা সত্যতা আমি দিব, কিন্তু তখনও ঝাওয়াং এ সকল কিছু অস্বীকার করছিল। এদিকে আরুও এবার তাকে অপমান করে অন্ধ মেয়ে বলে ডাকে আর তাকে বলে আমি তোমাকে শাস্তি দিব যদি এই সকল কিছু মিথ্যা হয়। তখন ল্যানসান তাকে বলে তুমি যে আমাকে অন্ধ মেয়ে বলে ডাকলে তুমি কি জানো তোমার চোখটা কার? ঝাওয়াং আমার চোখ চুরি করে তোমাকে দিয়ে দিয়েছে। এটা শুনে আরু তো অবাক হয়ে যায়। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে যা বলছে এসব কিছু কি সত্য? তখন ঝাওয়াং তাকে বলে তার কথা বিশ্বাস করো না, এটা সত্য যে এই চোখ তার, কিন্তু আমি তার চোখ চুরি করিনি, বরং সে নিজে আমার কাছে এসেছিল আর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হওয়াতে সে নিজেই তার চোখ খুলে ফেলে আর আমাকে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমার তোমার কথা মনে পড়ে যায়, তাই তখন এই চোখ আমি তোমার কাছে নিয়ে এসেছিলাম আর তোমাকে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমি তাকে কোনো প্রতিশ্রুতি দিইনি কারণ আমার মনে শুধু তুমি রয়েছো। এখন ল্যাংসাং আরুকে তার চোখ ফিরিয়ে দিতে বলে, কিন্তু আরু তাকে বলে সে এই চোখ আর ফিরিয়ে দিবে না, এই চোখ এখন তার হয়ে গিয়েছে। সে হলো নিচু জাতের মেয়ে, তাই তার সবকিছু সে ব্যবহার করবে, এটাই তার জন্য আশীর্বাদ। তার এরকম কথা শুনে সেখানকার সবাই তাকে সাপোর্ট করে আর তাকে এটা বলে বোঝায় যে সে ঠিকই বলেছে, নিচু জাতের সবকিছুই আমরা ব্যবহার করব, এটাই তাদের জন্য আশীর্বাদ। তারা সবাই তাকে এত বেশি অপমান করছিল যে সে সহ্য করতে না পেরে তার শক্তি দিয়ে আরুর 2 বড় ভাইকে জাগিয়ে তোলে এবং তাকে বলে তোমাদের বোনকে যদি তোমরা এতই ভালোবাসো তাহলে তোমার চোখ তাকে কেন দিয়ে দিচ্ছ না? এটা দেখে আরু তার উপরে রেগে যায় আর সে তার ভাইকে বাঁচানোর জন্য ল্যাংসাংকে আক্রমণ করে আর এখানেই তাদের মধ্যে একটা ছোটখাটো লড়াই শুরু হয়ে যায়। লড়াই করতে করতে আরো এক সময় তাকে জিজ্ঞাসা করে সে এসব কিছু কেন করছে, এর পেছনে তার উদ্দেশ্য কি। তখন ল্যাংসাং তাকে আবারও পুরো ঘটনা সুন্দরভাবে বুঝিয়ে বলে, কিন্তু এটা শুনেও আরো বিশ্বাস করতে চায় না। তখন ল্যাংসাং ঝাওয়াং এর শরীরের কিছু জায়গায় তিল রয়েছে সে ব্যাপারে তাকে জানায় আর তাকে বলে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তার শরীর খুলে দেখে নিন। এটা শুনে ঝাওয়াং একটু ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে সে এখনো পদচ্যুত হয়নি, তাই আরুকে কিছু জানতে দিলে হবে না। তার মনের ভিতরে এতটাই লোভ ছিল যে এতটা বিপদে থাকা সত্ত্বেও সে এসব কিছু স্বীকার করছিল না, কারণ তার একটাই উদ্দেশ্য এখানকার প্রধান শিষ্য হয়ে ওঠা আর এরপরেই মাস্টারের জায়গা দখল করা। তাই এসব কিছু যাতে সত্য প্রমাণিত না হয়ে যায় তাই সে ল্যাংসাংকে মারতে যায়, কিন্তু ল্যাংসাং এর শক্তির কারণে সে দূরে ছিটকে গিয়ে পড়ে এবং আহত হয়ে যায়। এখন ঝাওয়ারু এবং সেখানকার সকল শিষ্যরা তাকে এত শক্তিশালী হতে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর তারা বলাবলি করতে শুরু করে সে এত শক্তি কোথা থেকে পেল। তখন ঝাওয়াং আরুকে বলে সে যেন তাকে বিশ্বাস করে, এদিকে আরুও তাকে বলে সে যেন চিন্তা না করে কারণ সে তাকেই বিশ্বাস করে। এটা বলে আরু ল্যাংসাং এর দিকে এগিয়ে যায় আর তাকে বলে সে কে এটা তার দেখার বিষয় নয়, সে শুধু জানে সে তাদের ক্ষতি করতে এসেছে। এটা বলে সে তাকে আক্রমণ করতে চলে যায়, কিন্তু ল্যাংসাং এর শক্তির কাছে সে কিছুই নয়, তাই ল্যাংসাং সেখানে দাঁড়িয়েই তাকে খুব সহজেই হারিয়ে দেয়। তার এত ক্ষমতা দেখে আরুর বড় ভাইয়েরা অনেক অবাক হয়ে যায় আর তারা বলাবলি করতে শুরু করে আমরা তো লাইব্রেরির বইয়ের ভেতরে এই শক্তির ব্যাপারে পড়েছিলাম, এই শক্তি তো স্বর্গের দেবতাদের রয়েছে, তাহলে কি এই মেয়েটি স্বর্গের কেউ? তখনই ঝাওয়াং তাদেরকে বলে ওঠে কখনোই না, আমি এই মেয়েকে বহু বছর ধরে চিনি, সে একটা শুধুমাত্র সাধারণ মানুষ, সে সারাদিন ধোয়া মোছা কৃষিকাজ এসবের পেছনে ব্যয় করে, সে কিভাবে দেবতাদের মধ্যে একজন হতে পারে? এটা কখনোই সম্ভব নয়, সে নিশ্চয়ই কারো জাদুবিদ্যা চুরি করেছে, না হলে তার মতো মেয়ে আমাকে কিভাবে আহত করতে পারে? তখন আরু তাকে বলে চলো আমরা এই দুশ্চরিত্র মেয়েকে একসাথে শেষ করে দেই। এটা বলেই তারা দুজন মিলে তাকে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তারা
তারা তার কিছুই করতে পারে না, উল্টো তারা দুজনেই আহত হয়ে পড়ে। এখন ল্যাংছাং তার চোখ দুটো ফিরিয়ে নিতে যাচ্ছিলই, ঠিক তখনই সেখানে সেট মাস্টার চলে আসে এবং তার শক্তি দিয়ে ল্যাংছাংকে আটকে ফেলে এবং সে ল্যাংছাংকে বলে, তোমার সাহস কি করে হলো ইয়াং সম্প্রদায়ে আসার আর এখানে এসে আমার মেয়ের উপরে আক্রমণ করার। তার ভয় শুনে ল্যাংছাং এর চেনা চেনা মনে হচ্ছিল, কিন্তু এরপরেও সে তাকে উত্তর দেয়, তোমার জামাই আমাকে এবং আমার বাচ্চাকে মেরে ফেলেছে এবং আমার চোখ নিয়ে এসে তোমার মেয়েকে দান করে দিয়েছে। তোমার কি মনে হয় না এর হিসাব আমার মিটিয়ে নেওয়া উচিত? এটা শোনার পর সেট মাস্টার তার কাছে প্রমাণ চায়। তখন ল্যাংছাং তাকে বলে, আমার বেঁচে থাকাই হলো সবচেয়ে বড় প্রমাণ। এটা শুনে সে তাকে বলে, আমি শুধু শুধু আমার প্রিয় শিষ্যকে দোষী সাব্যস্ত করতে চাই না। তখন ল্যাংছাং তাকে বলে, তুমি কি আমাকে সত্যিই চিনতে পারছো না চুবাই? এখন তাকে এভাবে নাম ধরে ডাকতে শুনে মাস্টার মনে মনে ভাবছিল, প্রথমে তো তাকে চেনা চেনা বলেই মনে হচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি সত্যিই তাকে চিনি। কিন্তু মাস্টার এখনো মনে করতে পারছিল না যে আসলে সে কে। এখন মাস্টারকে নাম ধরে ডাকতে দেখে ঝাওয়াং তার উপরে রেগে যায় আর তাকে বলে, তোমার সাহস কি করে হলো মাস্টারের নাম ধরে ডাকার? এটা শুনে মাস্টার তাকে থামিয়ে দেয় আর ল্যাংছাংকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ল্যাংছাং তাকে বলে, তোমার কি মনে আছে 30 বছর আগের কথা, কিভাবে তুমি সেট মাস্টার হয়ে উঠেছো? তখনই আমরা 30 বছর আগের সেই দৃশ্য দেখতে পাই। ছোট ছেলেটিকে স্কুল থেকে বের করে দেওয়া হয় এবং তাকে অনেক মারা হয়। সে যেহেতু গরিব ছিল তাই তারা তাকে বারণ করে দ্বিতীয়বার যেন তারা এই স্কুলে তাকে আর কখনোই না দেখে। তারা সবাই মিলে তাকে আজে বাজে কথা বলছিল। ঠিক তখনই সেখানে স্বর্গের রাজকুমারী নেমে আসে। তাকে দেখে সেখানকার ছেলে পেলে ভয় পালিয়ে যায়। তখন রাজকুমারী তাকে বলেছিল, এই পৃথিবীতে প্রথম স্থান অধিকার করা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমার মনে হচ্ছে তোমার সাথে আমার কোনো একটা টান রয়েছে। ভবিষ্যতে তোমার নিজস্ব স্কুল হবে আর এটা করতে আমি তোমাকে সাহায্য করব। সে এসব কিছু বলছিল এবং তার চোখের পানি মুছে দিচ্ছিল। এরপরেই রাজকুমারী তাকে কিছু ঐশ্বরিক বিদ্যা শিখিয়ে দেয়, যার কারণে সে ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং হয়ে ওঠে এই পৃথিবীর সবচেয়ে সেরা সেট মাস্টার। এসব কিছু শোনার পরে ঝাওয়াং তাদেরকে বলে, এটা তো কোনো গোপন কথা নয়, এ ব্যাপারে সবাই জানে। তুমি যে নিজেকে স্বর্গের রাজকুমারী হিসেবে দাবি করছো, এটার কি প্রমাণ রয়েছে? প্রমাণ ছাড়া আমরা কিছুই বিশ্বাস করব না। তখন ল্যাংছাং তাদেরকে বলে, প্রমাণ তো অনেক রয়েছে। আমি তোমাকে যে কিয়ানকুন ব্যাগটি দিয়েছিলাম তাতে একটি জাদুকরী অস্ত্র আছে এবং একটি মিরর দিয়েছিলাম, যে মিররটি খোলা আকাশের নিচে রাখলে অতীত দেখা যায়, কিন্তু এই মিররটি যে কেউ ওপেন করতে পারে না, এখানে থাকা শুধুমাত্র তুমি আর আমি ছাড়া। আমি কি তোমাকে এই প্রশিক্ষণগুলো দিয়েছিলাম? তার এই সকল কথা শুনে এখন সেট মাস্টারের অল্প অল্প বিশ্বাস হতে শুরু করে যে সেই হয়তো রাজকুমারী, কিন্তু ঝাওয়াং সেট মাস্টারকে এটা বিশ্বাস করতে বারণ করে আর তাকে বলে, আপনি আমাকে আদেশ করুন, আমি তাকে মেরে ফেলতে চাই। সে নিজেকে স্বর্গের রাজকুমারী হিসেবে দাবি করছে, তাহলে তাকে প্রমাণ দেখাতে বলুন এবং সেই মিররটা ওপেন করতে বলুন। তার এরকম কথা শুনে ল্যাংছাং সাথে সাথে সেই মিররটা ওপেন করতে শুরু করে, কিন্তু মিরর ওপেন হতে অনেক দেরি হচ্ছিল। এটা দেখে তারা সবাই আবার তাকে নিয়ে মজা করতে শুরু করে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেই মিরর ওপেন হয়ে যায় এবং সেই মিরর সাথে সাথে দেখাতে শুরু করে যে অতীতে ঝাওয়াং তার স্ত্রীর সাথে কি করেছিল। এখন এখানে প্রমাণ হয়ে গিয়েছিল যে ল্যাংছাং আসলে সত্যি কথা বলছে, কিন্তু এরপরেও ঝাওয়াং কিছুই স্বীকার করে না আর তাদেরকে বলে তার কথা বিশ্বাস না করতে। তখন সেট মাস্টারও তাকে বলে, আমি জানি তুমি নির্দোষ, কারণ এই মেয়েটি আমার সাথে কৌশল খাটাচ্ছে। এই সবকিছুই হয়তোবা তার কোনো মায়া। আমার মনে হচ্ছে এই মেয়েটি ইচ্ছাকৃতভাবে কোনো একটা ঝামেলা করতে এসেছে এখানে। এটা কখনোই খোলা আকাশের মিরর হতে পারে না, এটা আমার শিষ্যরা কখনোই দেখেনি। এখন মাস্টারের কথা শুনে আশেপাশে সবাই এটা বিশ্বাস করে যে সে আসলে স্বর্গের রাজকুমারী নয়, বরং একটা ফেক জাদুকরী মেয়ে। এদিকে মাস্টার মনে মনে ভাবছিল আশেপাশের অনেকেই এরকম জাদু অর্জন করেছে, তাই সে তাকে বিশ্বাস করতে পারে না। আর সে যদি সত্যি স্বর্গের রাজকুমারী হয়ে থাকে, তবুও আমি আজকে তাকে আমার মেয়ের ইমর্টাল হওয়া থেকে বাধা দিতে দিব না। এখন সেট মাস্টারের কাছ থেকে এসব কিছু শুনে শিষ্যরা তো অনেক বেশি রেগে যায় আর তারা সবাই মিলে বলতে শুরু করে, ল্যাংছাং যেহেতু তাদের সবাইকে ধোঁকা দিয়েছে এবং মিথ্যা বলেছে, তাই তাকে শাস্তি দেওয়া হোক। এজন্য সবাই তাকে মেরে ফেলতে চায়। তখন ল্যাংছাং সেট মাস্টারকে বলে, তুমি আমাকে হতাশ করেছো, তুমি নিজেও জানো আমি কে, আমার পরিচয় কি। তুমি নিজের হৃদয়কে প্রশ্ন করে দেখো, তুমি কোন উদ্দেশ্যে এটা করছো তা একটু হলেও আমি বুঝতে পারছি। তার এসব কথা শুনেও সেট মাস্টার তাকে পাত্তা দেয় না এবং তারা সবাই মিলে ল্যাংছাং এর উপরে আক্রমণ করতে শুরু করে। এখন ল্যাংছাং এর শক্তির সাথে তারা সবাই মিলে পেরে উঠছিল না, যার কারণে আরু আর ঝাওয়াং তাদের মাঝখান দিয়ে
ল্যাংশাং এর কাছে যায় এবং ছলনাবশত তার পেটে চাকু বসিয়ে দেয়, যার কারণে ল্যাংশাং অনেকটাই আহত হয়ে পড়ে। এবার তারা সবাই মিলে আবারও তাকে আক্রমণ করে। এবারে ল্যাংশাং অনেকটা আহত হয়েছিল, তাই সে তাদের সবার শক্তির সাথে পেরে ওঠে না এবং তারা সবাই মিলে তার আত্মা ধ্বংস করতে যায়। ল্যাংশাং যখন তাদের আক্রমণের কারণে একেবারেই নিস্তেজ হয়ে যায়, ঠিক তখনই সেখানে তার ভাই চলে আসে। এর মানে হলো স্বর্গের ক্রাউন প্রিন্স সেখানে নেমে আসে এবং দ্রুতই তার বোনকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে স্বর্গীয় সৈন্যরা এবং সেনাপতিরা তাদের সবাইকে ঘিরে ধরে। ক্রাউন প্রিন্স তার বোনকে সুস্থ করে তোলার পর তাকে জিজ্ঞাসা করে তার চোখ কি হয়েছে। তখন সে বুঝে যায় যে তার বোনের চোখ কার কাছে রয়েছে। অন্যদিকে আরুও এটা দেখে ভয় পেয়ে যায় আর তার বাবাকে বলে তাকে রক্ষা করার জন্য, কিন্তু এখন আর কেউই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। তখন ক্রাউন প্রিন্স তার শক্তি দিয়ে তার কাছে টেনে নিয়ে আসে, যার কারণে আরুও অনেক ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চাইতে শুরু করে আর তাকে বলে সে জানতো না যে ল্যাংশাং স্বর্গের রাজকুমারী। সে যদি জানতো সে কখনোই এটা করতো না, এমনকি এই চোখটাও যে তার সেটাও সে জানতো না। এটা বলে সে প্রিন্সেসের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন ল্যাংশাং তাকে বলে আমি তাদেরকে জানিয়েছিলাম আমার পরিচয়, কিন্তু তারা এটা বিশ্বাস করেনি এবং আমাকে একের পর এক অপমান করে গিয়েছে। এছাড়াও তারা আমাকে বারবার আঘাত করে মেরে ফেলতে চেয়েছে। এসব কথা হচ্ছিল ঠিক তখনই আরু সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু ক্রাউন প্রিন্স তার শক্তি দিয়ে সেখানেই আটকে ফেলে। তখন আরু কোনো উপায় না পেয়ে তার বাবাকে বারবার অনুরোধ করে যাতে তার বাবা তাকে বাঁচিয়ে নেয়। তখন তার বাবাও তাদের সামনে নত হয়ে বলে তারা যেন তার মেয়ের কোনো ক্ষতি না করে। এখানে যা কিছু ভুল হয়েছে তার সকল শাস্তি যেন তাকে দেওয়া হয়। এটা শুনে ল্যাংশাং তাকে বলে তুমি চুপ করে থাকো, কারণ তোমার সাথে হিসাব আমি মেটাতে আসবো। এটা শুনে মাস্টার তো এখন ভয় পেয়ে যায় আর এদিকে ল্যাংশাং তার চোখ তার কাছে ফিরিয়ে নেয়। চোখ ফিরে পাওয়ার পর সে সবার প্রথমে ঝাওয়াং এর দিকে তাকায়। ঝাওয়াং তাকে দেখে ভয় পেয়ে যায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু প্রিন্স তাকে আটকে ফেলে এবং সে যেহেতু ল্যাংশাং এর সাথে অন্যায় করেছিল তাই সে ল্যাংশাংকেই বলে তাকে শাস্তি দিতে। তখন ল্যাংশাং তাকে চাকুর আঘাত করে এবং মনে করতে থাকে অতীতের সব ঘটনা, যখন সে তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এবং তাকে ধোঁকা দিয়ে তার সন্তানকে হত্যা করেছিল। এসব কিছু মনে করে সে তাকে চাকুর আঘাত করছিল এবং তাকে একে একে সবকিছু মনে করিয়ে দিচ্ছিল এবং সবশেষে সে তাকে এটাও বলে দেয় যে তার কাছে যে আধ্যাত্মিক সুতোটি ছিল সেটাও তার কারণেই ছিল। এসব কিছু শুনে এখন ঝাওয়াং বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। স্বর্গের প্রিন্সেস স্বর্গ থেকে সোজা তার কাছে এসেছিল এবং তার কারণে সে এত সৌভাগ্যের অধিকারী হয়েছিল, যেটা সে নিজের ভুলের কারণেই হারিয়েছে। এসব কিছু ভেবে এখন সেও আফসোস করছিল, কিন্তু রাজকুমারী তাকে বলে তুমি অনেক অহংকারী। আমি ভেবেছিলাম এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব, কিন্তু তুমি এটার যোগ্য নও। এসব কিছু শুনে ঝাওয়াং এখন আফসোস করতে থাকে এবং সে তাকে বলে আমি তো তোমাকে অনেক ভালোবেসেছি আর এখনো তুমি আমার মনের ভেতরেই আছো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও এবং আমাকে একটা সুযোগ দাও, আমি নিজের ভুল শুধরে নিতে চাই। তার এরকম কথা শুনে ল্যাংশাং এখন তার ভেতর থেকে সকল রকমের আধ্যাত্মিক সুতো কেড়ে নেয়। তখন ঝাওয়াং ল্যাংশাং এর পায়ে পড়ে আর তাকে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি সব ভুল করেছি, আমি এই সব কিছু স্বীকার করছি, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি। এটা বলে এখন সে সব দোষ সেট মাস্টারের উপর গড়িয়ে দেয় আর তাকে বলে সে সেট মাস্টারের জন্যই বাধ্য হয়ে এসব কিছু করেছে। তখন ল্যাংশাং তাকে বলে তাতে কি, তাদের জন্যই তুমি আমাকে মেরে ফেলবে এবং আমাকে অপমান করবে? তুমি যেটা আমার সাথে করেছো সেটা আমি কোনোদিনও ভুলবো না, তুমি একটা জঘন্য মানুষ। এখন ঝাওয়াং আর কোনো উপায় খুঁজে না পেয়ে তার কাছে থাকা একটি চুলের কাঁটা বের করে, যে চুলের কাঁটাটি সে ল্যাংশাংকে উপহার দিয়েছিল। এই কাঁটাটি দেখে ল্যাংশাং এরও অতীতের কথা মনে পড়ে যায়, কিন্তু তার সাথে সে এটাও ভুলতে পারে না যে সে তাকে কত বড় ধোঁকা দিয়েছে। তাই সে ওটা তার হাত থেকে নিয়ে সাথে সাথে ভেঙে ফেলে, কারণ ল্যাংশাং এর মনে তার জন্য এখন আর কোনো ভালোবাসা নেই, আছে শুধু ঘৃণা এবং প্রতিশোধের আগুন। এরপর সে সেট মাস্টারকে বলে তুমি কি মনে করছো যে ঝাওয়াং এর থেকে তোমার অপরাধ কম কিছু? তখন সেট মাস্টার তাকে নত হয়ে বলে আমি জানি আমি ভুল করেছি, আমি এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। তখন ল্যাংশাং তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে জাদুকরী অস্ত্র দিয়েছিলাম এই স্কুলটা প্রতিষ্ঠিত করার জন্য এবং অসহায় মানুষদেরকে আশ্রয় দিয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, কিন্তু তুমি তোমার সকল প্রতিশ্রুতি ভেঙেছো, দিনে দিনে হয়ে উঠেছো অহংকারী। এছাড়াও তুমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করো। তোমার ছেলেরা সৌভাগ্য এবং খ্যাতি পেয়ে শয়তান হয়ে উঠেছে। যে স্বপ্ন নিয়ে আমি এই ওয়াং সম্প্রদায় তোমাকে গড়ে তুলতে সাহায্য করেছিলাম তার কোনো কিছুই আমি এখানে দেখতে পাচ্ছি না। তাই আমার
মনে হয় না যে এই ওয়াং সম্প্রদায় থাকার আর কোনো প্রয়োজন আছে। এখন এই কথা শুনে সেট মাস্টারের মাথা তো গরম হয়ে যায়, আর সে রাগ দেখিয়ে রাজকুমারীকে বলতে থাকে এই ওয়াং সম্প্রদায় তার শত শত বছরের পরিশ্রম, তাই সে এটা ধ্বংস করতে পারে না। প্রয়োজন হলে আমি তোমার সাথে লড়াই করব, এটা বলে সে তাদেরকে আক্রমণ করে, কিন্তু সে তাদের শক্তির সামনে এক সেকেন্ডও টিকে থাকতে পারে না। এরপরে ক্রাউন প্রিন্স মাস্টারের সকল শক্তি কেড়ে নেয়, যার কারণে মাস্টারও এখন দুর্বল হয়ে পড়ে। এদিকে আরু তার বাবার কাছে এগিয়ে আসে, কিন্তু মাস্টার তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয় আর তাকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে, তোমার জন্য আমি ধ্বংস হয়ে গেলাম। এটা বলে সে তার মেয়েকে মারতে শুরু করে এবং চিৎকার করে সেখানেই বসে কান্না করে, এবং সে পাগলের মতো চিৎকার করে বলতে থাকে আমি পৃথিবীর 1 নম্বর সম্প্রদায়ের নেতা, কেউ আমার সিংহাসন কেড়ে নিতে পারবে না। যেটা দেখে এবার প্রিন্স তার সৈন্যদেরকে আদেশ করে তাদের বাবা মেয়ে পাগল হয়ে গিয়েছে, তাই তাদেরকে এখান থেকে বাহিরে বের করে দিয়ে আসো। এবার ছিল ঝাওয়াং এর শাস্তি পাওয়ার পালা। ঝাওয়াং ভয় পেয়ে সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু ল্যাংশাং তাকে বলে তুমি এখান থেকে কোথাও পালাতে পারবে না এবং তোমার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। তখন ঝাওয়াং নিজেকে কিভাবে বাঁচাবে এটা বুঝতে পারছিল না, আর তখনই তার মাথায় একটা আইডিয়াও চলে আসে এবং সে ল্যাংশাংকে বলে আমাদের বাচ্চাকে আমরা এখনো বাঁচাতে পারি। আমি গোপন এমন একটা চিকিৎসার কথা জানি যেটার মাধ্যমে আমরা আমাদের বাচ্চাকে আবার জীবিত করে তুলতে পারবো, আর এটা করতে হলে আমার এবং তোমার রক্ত প্রয়োজন। সে এ সকল কথা শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য বলছিল, যেটা ল্যাংশাং বুঝতে পারে আর তাকে বলে তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না, তবে হ্যাঁ আমি তোমাকে এত সহজে মারছি না। এটা শুনে ঝাওয়াং তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি আমাকে ধুকে ধুকে মারতে পারো না, যদি তুমি এটাই করো তাহলে আমি সারা জীবন তোমাকে অভিশাপ দিব। এখন সে রাগের মাথায় ল্যাংশাংকে আবারও উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যার কারণে ল্যাংশাং তাকে পাতালে পাঠিয়ে দেয়। এরপরে ক্রাউন প্রিন্স সেখানে থাকা সকল শিষ্যদের শক্তি কেড়ে নেয় এবং তাদেরকে বলে আবার প্রথম থেকে অনুশীলন শুরু করতে। তারা এতদিন যা শিখেছে এই সবকিছুই বাতিল করে দেওয়া হয় এবং তাদের সবাইকে আবার নতুন করে শিক্ষা দেওয়ার আদেশ দেওয়া হয় এবং সবাইকে সতর্ক করে বলা হয় কেউ যদি এখান থেকে পালিয়ে যেতে চায় অথবা নিয়ম ভঙ্গ করে তাহলে এই ওয়াং পর্বতকে তারা মাটির সাথে মিশিয়ে দেবে। এরপর ক্রাউন প্রিন্স তার বোনকে জিজ্ঞাসা করে সে যদি তার বাচ্চাকে ফিরে পেতে চায় তাহলে ঝাওয়াং যা বলেছে সে উপায়ে তার বাচ্চাকে সে ফিরে পেতে পারে, কিন্তু প্রিন্সেস এ ব্যাপারে তার সাথে কোনো কথা বলতেই চায় না এবং তারা দুজনে মিলে আবারও স্বর্গে ফিরে যায়। এখন ল্যাংশাং তো ঝাওয়াংকে ধুকে ধুকে মরার জন্য পাতালে পাঠিয়েছিল, কিন্তু পাতালে যাওয়ার পর ঝাওয়াং এর কাছে ডিমন কিং আসে এবং তাকে বলে সে যদি তার সাথে হাত মেলায় তাহলে সে ল্যাংশাং এবং তার ভাই ক্রাউন প্রিন্সকে শেষ করে ফেলবে। স্বর্গের লোকেরা তাদেরকে অনেকদিন ধরেই সিল করে রেখেছে, তাই সে যেন তাদেরকে সাহায্য করে। এখন তার এরকম কথা শুনে ঝাওয়াং তার সাথে হাত মেলায়। এরপরেই আমরা 30 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে স্বর্গে প্রিন্সেস এখনো ধ্যান করে যাচ্ছে এবং তার সম্পূর্ণ শক্তি অর্জনের চেষ্টা করছে। তখনই সেখানে তার ভাই আসে এবং তাকে বলে তুমি তোমার সকল শক্তি ফিরে পেয়েছো, কিন্তু এখনো তোমার শক্তি সর্বোচ্চ স্তরে পৌঁছায়নি, তোমার মধ্যে কি এখনো কোনো দুর্বলতা রয়েছে? তার এরকম কথা শুনে এখন প্রিন্সেসের মনে পড়ে যায় তার পৃথিবীতে না হওয়া সেই বাচ্চার কথা। এর মানে এখনো তার ভেতরে একটি দুর্বলতা রয়েছে যেটাকে তার জয় করতে হবে। এরপর তার ভাই তাকে জানায় ঝাওয়াং অনেক শক্তিশালী হয়ে উঠেছে, সে ডিমনদেরকে নিয়ে পৃথিবীতে আক্রমণ করছে, তাই ল্যাংশাং যেন আরেকবার পৃথিবীতে যায় এবং তাদেরকে ধ্বংস করে। এরপরে তার ভাই তাকে একটি আধ্যাত্মিক পদ্ম দেয় আর তাকে বলে এটার মধ্যে এমন কিছু শক্তি রয়েছে যেটার কারণে তুমি অশুভ শক্তিদের চিনতে পারবে। এখন ল্যাংশাং তো জানতো ঝাওয়াং মারা গিয়েছে, কিন্তু সে এখনো জীবিত আছে এটা জেনে সে অনেকটাই অবাক হয়। যাই হোক, এখন সেই আধ্যাত্মিক পদ্মটি ল্যাংশাংকে পৃথিবীতে তার সেই বাড়িতে নিয়ে আসে যেখানে সে গত জন্মে সংসার করেছিল। সেখানে আসার পর ঝাওয়াং তার জন্য চা বানিয়ে নিয়ে আসে এবং তাকে বলে তুমি কি আমার উপরে রাগ করেছো কারণ আমি দেরি করে বাড়ি ফিরেছি? ঠিক আছে, এরপর থেকে এটা আর কখনোই হবে না। এটা বলে যখনই সে তার হাত ধরে তখন সে তাকে সরিয়ে দেয় আর তাকে বলে তুমি কি মনে করেছো আমার কিছু মনে নেই? এই আধ্যাত্মিক পদ্মটি আমাকে এখানে নিয়ে এসেছে, আমি বুঝতে পেরেছি যে এখানে সেই ডিমনিক শক্তিটি রয়েছে। প্রিন্সেসের এরকম কথা শুনে এখন ঝাওয়াং তার আসল রূপে ফিরে আসে আর আমরা দেখতে পাই সে এখন অনেক বড় ডিমনে পরিণত হয়েছে।
তখন সে রাজকুমারীকে বলে তাকে এখানে আনার জন্য এটা তার পরিকল্পনা ছিল। এটা বলে সে তাকে আক্রমণ করতে শুরু করে এবং তাদের মধ্যে একটা ছোটখাটো লড়াই শুরু হয়ে যায়। ঝাওয়াং তাকে বলে আমি তোমাকে মেরে ফেলতে চাই এবং আমার সাথে তোমাকে নরকে নিয়ে যেতে চাই। তখন প্রিন্সেস তাকে বলে আমাকে নরকে নিয়ে যাওয়ার জন্য তোমাকে আরো 30 বছর ধরে শক্তি অর্জন করতে হবে, কিন্তু এরপরেও তুমি এটা করতে পারবে না। তখন ঝাওয়াং তাকে বলে আমি এই 30 বছর ধরে বেঁচে আছি কারণ আমার বাচ্চা। এটা বলে সে তাকে বাচ্চা দেখায় এবং তাকে বলে তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম যে আমাদের বাচ্চাকে বাঁচানোর একটা উপায় আমার কাছে আছে, কিন্তু তুমি সেদিন তোমার বাচ্চাকে বাঁচাওনি। মা হিসেবে তুমি কি ব্যর্থ নও? এবং আমাকে একাই এই বাচ্চাটিকে বাঁচাতে হয়েছে। এটা শুনে প্রিন্সেস বিশ্বাস করতে চায় না। তখন তাকে বলে তার মধ্যে তোমার রক্ত মিশে আছে, তুমি কি সেটা অনুভব করতে পারছো না? তার কথা শুনে এখন প্রিন্সেস তার শক্তি দিয়ে সেটা দেখার চেষ্টা করে আর সে বুঝতে পারে যে এটা তারই বাচ্চা। সেজন্য সে ঝাওয়াংকে বলে তোমার উপরে আমার অনেক রাগ রয়েছে, কিন্তু এই বাচ্চাটি নিষ্পাপ, তাই আমি তার উপরে রাগ করতে পারি না। বাচ্চাটিকে আমার কাছে দিয়ে দাও। কিন্তু ঝাওয়াং তাকে বাচ্চাটি দিতে চায় না আর তাকে বলে এই বাচ্চার মরে যাওয়া উচিত। এটা বলেই যখন সে ওই বাচ্চাটিকে মারতে যাচ্ছিল তখন প্রিন্সেস তাকে থামিয়ে দেয় আর তাকে বলে তুমি তাকে মেরো না, তুমি কি চাও সেটা বলো। তখন ঝাওয়াং তাকে বলে এই যে বছরের পর বছর আমি যে আঘাতগুলো সহ্য করেছি সেই আঘাতগুলো তুমি নিজেকে দেবে। তুমি যদি এই বাচ্চাটিকে পেতে চাও তাহলে আমার কথা তোমাকে শুনতে হবে। তার এরকম কথা শুনে প্রিন্সেস এখন নিজেকে আঘাত করে এবং সে নিজেও আহত হয়ে যায় আর তাকে বলে আমি তো তোমার কথা মতোই কাজ করেছি, এবারে আমাকে বাচ্চা দিয়ে দাও। তখন ঝাওয়াং তাকে বলে আমি তোমাকে কখন বলেছিলাম যে আমি তোমাকে বাচ্চা দিয়ে দিব? ঝাওয়াং এর কথা শুনে প্রিন্সেস তার অমর হাড় ছিঁড়ে ফেলেছিল, কিন্তু ঝাওয়াং এবারও তাকে ধোঁকা দেয় আর সে ডিমন কিংকে সেখানে আমন্ত্রণ জানায়। এটা দেখে তো প্রিন্সেস অনেকটাই অবাক হয়ে যায়, কারণ ডিমন কিং এভাবে কিভাবে মুক্ত হতে পারে। তখন ডিমন কিং তাকে সকল কথা ক্লিয়ার করে। সে তাকে বলে তুমি যেদিন বিপদে পড়েছিলে ওই দিন তোমাকে বাঁচানোর জন্য স্বর্গ থেকে সমস্ত সৈন্যকে তোমার কাছে পাঠানো হয়েছিল, আর সেই ফাঁকে আমি লুকিয়ে পাতালে প্রবেশ করেছিলাম এবং ঝাওয়াং এর সাথে যোগাযোগ করেছিলাম। তার এ সকল কথা শুনে এখন প্রিন্সেস বুঝতে পারে যে তার কারণে এসব কিছু ঘটেছে, তাই সে এবারে তাদের উপরে রেগে যায়। কিন্তু ঝাওয়াং তাকে হাসতে হাসতে বলে তুমি কি ভুলে গিয়েছো একটু আগেই তুমি তোমার সকল শক্তি নিজে হাতে ধ্বংস করেছো। তার এরকম কথা শুনে প্রিন্সেস দ্রুত তার তলোয়ার তার হাতে তুলে নেয় এবং তাদেরকে আক্রমণ করে। এটা দেখেই তো তারা দুজন অবাক হয়ে যায় আর ডিমন কিং তাকে বলে তুমি কি ভুলে গিয়েছো যে আমার হাতে কি রয়েছে? এটা শুনে প্রিন্সেস তাকে বলে আসলে কি তুমি দেখতে চাও তোমার হাতে কি রয়েছে? তাহলে ওইদিকে তাকাও। তার এরকম কথা শুনে যখন সে তার হাতের দিকে তাকায় তখন দেখতে পায় সেই বাচ্চাটি তার হাতে আর নেই, যেটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই ডিমন কিং প্রিন্সেসের ধ্যানে প্রবেশ করেছে এবং তার কানে বারবার উস্কানি দিয়ে যাচ্ছে যাতে সে রেগে যায়। ডিমন কিং তাকে বলছে তুমি একটা মানুষের প্রেমে পড়ে তোমার 10,000 বছরের তপস্যাকে নষ্ট করেছো, এটার জন্য তোমার কি আফসোস হয় না? তুমি একটা তুচ্ছ মানুষের কারণে সবকিছু ধ্বংস করে দিয়েছো। এছাড়াও সে প্রিন্সেসের ভুলের কথা মনে করিয়ে দিয়ে তাকে বারবার রাগানোর চেষ্টা করছিল এবং কিছুক্ষণের মধ্যে ডিমন কিং সফলও হয়ে যায়। এটা দেখে সাথে সাথে ডিমন কিং রাজকুমারীকে বশ করে ফেলে এবং সে রাজকুমারীর ভেতর থেকে তার সমস্ত শক্তিকে চুষে নেয় আর সঙ্গে সঙ্গে সে রাজকুমারীর আত্মাকেও ধ্বংস করে দেয়। এটা দেখে তো ঝাওয়াং অনেক খুশি হয়ে যায়, কারণ সে অবশেষে তার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে সে ডিমন কিং এর সামনে এসে নত হয়ে তাকে বলে আপনি তো প্রিন্সেসের ভেতর থেকে তার 10,000 বছরের তপস্যার সেই শক্তি চুষে নিয়েছেন, এর মানে এখন আপনি অসীম শক্তির অধিকারী। তাহলে এখন কি আমরা স্বর্গে গিয়ে সকল দেবতাকে মেরে স্বর্গ দখল করতে পারি? আমরা কি পারবো স্বর্গ এবং দুনিয়াতে রাজত্ব করতে? সে যখন এ সকল কথা বলছিল তখন ডিমন কিং খেয়াল করে তার ভেতরে সেই 10,000 বছরের শক্তি অনুভব করতে পারছে না সে, আর এ বিষয়ে সে ঝাওয়াংকেও বলে। ঠিক তখনই সেখানে হাসতে হাসতে প্রিন্সেস আবারও চলে আসে এবং তাদেরকে বলে তোমরা আসলেই অনেক বড় বোকা। তখনই আমাদেরকে অতীতের একটা দৃশ্য দেখানো হয় যেখানে প্রিন্সেস তপস্যা করছিল, তার মন একটু বিচলিত ছিল। তখন তার বাচ্চার আত্মা তার সাথে কথা বলে এবং সে এই যুদ্ধ কিভাবে জয় করবে সেটাও তার বাচ্চা তাকে বলে দেয়। আর সেই প্ল্যান অনুযায়ী এতক্ষণ তারা যে প্রিন্সেসের সাথে লড়াই করছিল সেটা আসলে নকল প্রিন্সেস ছিল, আর এখন তাদের সামনে আসল প্রিন্সেস এসেছে। প্রিন্সেস সেখানে আসার সাথে সাথেই ডিমন কিংকে সে আধ্যাত্মিক পদ্মের ভেতরে বন্দী করে ফেলে। এরপরেই ছিল ঝাওয়াং এর পালা, কিন্তু ঝাওয়াং এত সহজে নত স্বীকার করার মানুষ নয়। এত কিছু হওয়ার পরেও সে নিজের দোষ স্বীকার করতে চাইছিল না এবং সে
প্রিন্সেসকে বলছিল যেন সে তাকে ছেড়ে দেয়, কিন্তু এবারে প্রিন্সেস তাকে আর ক্ষমা করতে পারে না, তাই সে তাকেও ওই আধ্যাত্মিক পদ্মের ভেতরে বন্দি করে ফেলে। এর মানে হলো তারা দুজনেই এখন ধ্বংস হয়ে গিয়েছিল। এরপরে সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে এবং প্রিন্সেসের এত বড় কাজের জন্য তার প্রশংসা করে। তারা যখন কথা বলছিল তখনই সেখানে একটা দৈবিক বার্তা আসে এবং প্রিন্সেসকে কংগ্রাচুলেশন জানায়, কারণ তাদের পরীক্ষায় সে পাশ করেছে, যার কারণে সে এখন থেকে দেবতাদের স্থান অধিকার করেছে। এই খবরটা শুনে তার ভাইও অনেক খুশি হয়ে যায় আর এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, আমার এই ড্রামাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ড্রামাগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।